১৯৭৫ সালে সই করা ভারত বাংলাদেশ সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখার উভয় পাশে ১৫০ গজের মধ্যে কোনো দেশই কোনো স্থাপনা নির্মাণ করতে পারে না। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৫০ বছরের আগের সেই আইন কানুন উপেক্ষা করে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর, লালমনিরহাটের দহগ্রাম সহ ফেনী, কুমিল্লা, কুষ্টা এবং নওগাঁয় একের পর এক কাঁটাতারের বেড়া, লাইট পোস্ট এবং ক্যামেরা সংবলিত যন্ত্রাংশ ১৫০ গজের অভ্যন্তরে স্থাপন করছে। তবে বর্তমানে বিজিবির বাধার মুখে সেই কাজ আপাতত বন্ধ রাখলেও এ নিয়ে দুদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজমান। এই ব্যাপারে গতকাল রোববার বাংলাদেশে ভারতের হাইকমিশনারকে ডেকে দিল্লিকে কঠোর বার্তা দিয়েছে ঢাকা। সেই সাথে বিগত সরকারের সময় সীমান্তে বেড়া দেওয়া নিয়ে যেসব অসম সমঝোতা চুক্তি হয়েছে সেগুলো বাতিলে দিল্লিকে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে ভারতের হাইকমিশনারকে তলবের ২৪ ঘন্টার মধ্যে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাল্টা জবাব দিয়েছে ভারত। এভাবে নানা ইস্যুতে ক্রমেই যখন দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হচ্ছে, তখন দুর্নীতি এবং গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এই সিদ্ধান্তকে আবার সাধুবাদ জানিয়ে ভারতের সাবেক কূটনীতিক এবং কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার বলেছেন যে শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাকে আমৃত্যু ভারতে রেখে দেওয়া উচিত। এই যদি দেশটির অবস্থান, তাহলে বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উপায় কি? যদিও আজ ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে নির্বাচিত সরকার এলে দুদেশের সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে। রাজনৈতিক দলগুলো কি তাই মনে করে? বর্তমান প্রেক্ষাপটে ভারতের সাথে সম্পর্ক জোরদারের প্রয়োজনই বা কতটা? এসব নিয়ে আলোচনায় আজ রাজকানুন স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপির কোষাধ্যক্ষ এবং সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্টুডিওতে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, শুরুতে আপনার কাছে যেতে চাই এবং আপনি পার্টির চেয়ারম্যান হয়েছেন, আপনাকে জানাই অভিনন্দন। সীমান্তে ভারতের যে আচরণ আমরা এই উপক্রমণিকায় বলছিলাম, আপনার কাছে কি মনে হয় এর পেছনে কি অন্য কোনো কারণ আছে, নাকি আমরা সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কিংবা সীমান্ত হত্যা নিয়ে যেটা দেখে থাকি তারই ধারাবাহিকতা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মিল্লাত ভাই, রতন ভাই সহ দর্শক মণ্ডলীকে। এটা তো উপেন্দ্র দ্বিবেদী যে কথাটা শেষে বলেছেন, আমার মনে হয় এখানে একটা উত্তর পাওয়া যাচ্ছে যে ভারত একটা পজিশন নিয়েছে। এবং এই যে আপনি যেই কনক্লুশনটা টানলেন যে এই যে সেনা প্রধান যে কথাটা বললেন যে নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হবে না, তার মানে তারা একটা অস্বাভাবিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে বা একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। হ্যাঁ, আমার দেশে নির্বাচিত সরকার বা আমার এখানে কোন প্রেক্ষাপটে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার বিরাজ করছে, এটা তো আমরা সবাই জানি। শুধু আমরা না, সারা পৃথিবীর মানুষই জানে কি কোন প্রেক্ষাপটে এটা হয়েছে। কিন্তু একটার পর একটা ঘটনা ভারত যেটা ঘটাচ্ছে এবং যেটা আপনি বললেন যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করছে, তাকে সেখানে রাখার বিষয়টা, এটা তো এখন আর কোনো অস্পষ্টতা নাই। অত্যন্ত পরিষ্কার যে ভারত এখানে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যে পজিশনটা নিয়েছে সেটা বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না। কারণ শেখ হাসিনা এখানে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণরোষের পরিস্থিতিতে তিনি এই দেশ থেকে পালিয়েছেন এবং সে পালিয়ে যাওয়াটা সম্পূর্ণ নীতি নৈতিকতা আইন লঙ্ঘন করে এবং সেখানে তাকে আশ্রয় দেওয়া হয়েছে, সেটাও কিন্তু এক ধরনের লুকোচুরি, এক ধরনের আন্তর্জাতিক বিধিবিধান। এখন দেখেন এরপরে ক্রমাগতভাবে একটার পর একটা সীমান্ত হত্যা হচ্ছে, বেশ কয়েকটা হলো। এরপরে আপনার সংখ্যালঘু বিষয়টা নিয়ে যথেষ্ট উত্তেজনা তৈরি করা হলো, মিথ্যাচার করা হলো, ভারতীয় গণমাধ্যমে নানা রকম উস্কানিমূলক কার্যক্রম করা হলো। এরপরে এখন আমরা যেটা দেখলাম যে সীমান্তে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, যেটা গতকাল বা আজকেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফ করেছেন এবং আজকে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদেরকে ডেকে যখন বলা হয়েছে যে এটা তো আপনারা আইনগতভাবে পারেন না, গতকালে আইনেই স্পষ্ট করে বলা আছে গতকালকে যে একটা সীমান্তে কোনো নোম্যান্স ল্যান্ডে কিছু করতে হলে দুপক্ষেরই সম্মতি লাগবে। এটা তো আন্তর্জাতিক আইন, এটা লঙ্ঘন করা মানে তো একটা অপরাধের সামিল, তাই না? তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভারত নিজেই একটা উস্কানি তৈরি করার চেষ্টা করছে। এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে অতীতে ভারত এ ধরনের কাজ করেছে, কিন্তু এ ধরনের কাজ আমাদের দেশের ভিতরে ঢুকে লোক ধরে নিয়ে গেছে। মাঝখানে আপনি দেখেছেন যে মাছ ধরার জেলেদেরকে তারা তুলে নিয়ে গেছে, লাশ গুম করে ফেলছে, কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখছে হত্যা করে। ফেলানির হত্যাকাণ্ডটা আমরা জানি। তো এখন আমাদের দেশটার মানুষগুলোকে ভারত যেভাবে তার শত্রু বানিয়ে ফেলছে, এখন আপনি কালচারালি কিন্তু আমাদের মধ্যে এই বিরোধটা আরও ব্যাপক আকার যাচ্ছে। আপনি জানেন যে 47 পূর্ব একটা বিরোধ ছিল আমাদের এবং সেটা ঐতিহাসিকভাবে একটা বিরোধের ভিত্তি ছিল
যেটার কারণে কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্রটাই দুটা বিভক্ত রেখা আমরা টেনে ফেলেছি। এরপরে কিন্তু আবার আমাদের মুক্তিযুদ্ধের ঘটনাকে নিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্কে কিছুটা উন্নতি হয়েছিল। আমাদের দেশের মুক্তিযোদ্ধারা বা এখান থেকে অভিবাসীরা গিয়ে সেখানে আশ্রয় নিয়েছিল, সম্পর্কের যে উন্নতিটা ঘটেছিল, শেখ হাসিনার এই বিগত 15 বছর শাসনামলে সেই সম্পর্কটাকে একদম তলানিতে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে একেবারে শেখ হাসিনা এবং ভারত একাকার হয়ে যাওয়াতে যেটা হয়েছে যে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ভারত বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্বটা না করে একচ্ছত্রভাবে সে আওয়ামী লীগ এবং বিশেষ করে স্পেশালি শেখ হাসিনাকে সে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। এবং এই বন্ধুত্ব করতে গিয়েই বাংলাদেশের মানুষের উপরে তার 3টি জায়গায় ভারত স্পষ্টভাবে আমাদেরকে বঞ্চিত করেছে বা আমাদেরকে অপমানিত অপদস্থ করেছে। একটা হচ্ছে আমার পানি ন্যায্য হিস্সা থেকে আমাকে বঞ্চিত করা, দ্বিতীয় হচ্ছে ক্রমাগতভাবে আমার সীমান্ত উত্তেজনা বজায় রাখা, আমার সীমান্তে মানুষকে হত্যা করা, এবং তৃতীয়ত হচ্ছে আমাদের বাণিজ্য ঘাটতির জায়গাটায় তুচ্ছ তাচ্ছিল্যের একটা ভাব। এটা এর মধ্যে আপনি দেখেছেন যেটা 16 ডিসেম্বরে ঘটেছে, যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর পদ থেকে বসে তিনি 16 ডিসেম্বরকে তাদের বিজয় হিসেবে উল্লেখ করেছেন এবং সেখানে বাংলাদেশের কোনো প্রসঙ্গই তিনি উল্লেখ করেন নাই। তো এই জায়গাগুলো থেকে আমি মনে করি যে আমরা এই জায়গা থেকে স্পষ্ট ভারতের অবস্থানটা স্পষ্ট। আমাদের সরকারও, আমি ধন্যবাদ জানাই আমাদের সরকারকে, আমাদের সরকার এখানে একটা স্পষ্ট ভূমিকা নিয়েছে এবং এখন পর্যন্ত সরকার যথার্থভাবে যুক্তির সাথে কথাগুলো বলছে। এবং সেই ভূমিকার ফলে আসলে এই পরিস্থিতির উন্নতি হবে কিনা মুজিবুর রহমান মুজু আবার যখন ফিরবো সেই জবাবটি নিব। এবং আপনি যে 3টি ইস্যু বলেছেন, পানি, সীমান্ত সংঘাত এবং বাণিজ্য ঘাটতি, সেই জায়গার মধ্যে আসলে কোনটি বেশি অগ্রাধিকার পাওয়া উচিত এখন এই সরকারের কাছে, সেটিও জানাবো আপনার কাছে। ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন। একই প্রশ্ন, 5ই আগস্ট পরবর্তী আমাদের দেশের মধ্যে এই দুই প্রবল প্রতিবেশীর মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, যে সম্পর্কের ঘাটতি তৈরি হয়েছে, সেটি তো একটা কূটনৈতিক শান্তিপূর্ণ অবস্থান আমরা দেখেছি গত মাসে যখন বিক্রম মিস্ত্রি এখানে এসেছিলেন। এখন সীমান্তের যে পরিস্থিতি, এই দুটি সময়কে মিলিয়ে আপনি আসলে কি বার্তা পান? ধন্যবাদ। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটার একটা ঐতিহাসিক দিক আছে, একটা রাজনৈতিক দিক আছে, একটা অর্থনৈতিক দিক আছে, একটা ভূ রাজনৈতিক দিকও আছে। হ্যাঁ, শুধু এটা একটা শুধুমাত্র সিম্পল আমাদের প্রতিবেশী এইভাবে আমরা দেখতে পারি না। ঐতিহাসিক যে পটভূমিটা আছে সেটাও যদি দেখি যে 47-এর 14ই আগস্ট এবং 15ই আগস্ট তো ভারত পাকিস্তান হলো, 17ই আগস্ট র্যাডক্লিফ এই জায়গাটা সীমানাটা ভাগ করলেন। কোন সীমানাটা ভাগ করলেন? প্রায় 4.5 লক্ষ বর্গ কিলোমিটার জায়গাকে ভাগ করে দিলেন। সে ভাগ করার মধ্যে ভারতের 5টা রাজ্য পড়লো আর বাংলাদেশের, এখন আমরা যদি 8টা বিভাগ বলি, 8টা বিভাগের মধ্যে 6টা বিভাগ সীমানার পাশাপাশি পড়েছে। এবং এই যে সীমানাটা টেনে দেওয়া হলো, তারপরে আবার 2015 সালে সীমানা একটা সরলীকরণ করা হলো। এরপর তার আগে আরেকটা ঘটনা ঘটেছে। 71 সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ হলো, মুক্তিযুদ্ধের পরেই কিন্তু আমাদের সংবিধান হওয়ার পর 3য় সংশোধনীটা হয়েছিল সীমানা সংক্রান্ত একটা সংশোধনী। তার আগে একটা ফিরোজ খান নুনের সঙ্গে গান্ধী নুন একটা চুক্তি হয়েছিল যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের কিছু গ্রাম পড়েছে, ভারতের অভ্যন্তরে বাংলাদেশের কিছু গ্রাম পড়েছে, যেটাকে আমরা ছিটমহল বলি। তাহলে ছিটমহলগুলো এটা কেমন হলো যে একটা দেশের অভ্যন্তরে আরেকটা দেশ এটা কিভাবে চলবে? তখন একটা চুক্তি হয়েছিল যে আমাদের অভ্যন্তরে যে দেশগুলো, যে অঞ্চলটা আছে সেটা আমাদের হয়ে যাবে, আর তাদের অংশে যেটা আছে তাদের হয়ে যাবে। ভারত সেখানে এই চুক্তি করার পরে কিন্তু চুক্তিতে বাগড়া দিল যে ভারত তাতে নাকি কিছু ভূমি হারায়। ফলে এটা ভারত তাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেল। ফলে নেহেরু নুন প্যাক্ট করার পরেও এটাকে কিন্তু কার্যকর করা গেল না। এরপরে আমরা 1973 সালে যখন 3য় সংশোধনী আসলো সংবিধানে, সেখানে আমাদের সীমানাটা পুনর্বিন্যাস করা হলো যে আমরা বেরুবাড়ি অংশটা ভারতকে দিয়ে দেবো, আর বিনিময়ে আমাদের দহগ্রাম এবং আঙ্গরপোতা এবং এখানে 3 বিঘার একটা করিডোর আমরা পাবো। আমরা কিন্তু আমাদের জিনিসটা দিয়ে দিলাম, আমাদের জমি আমাদের মানে সংবিধান সংশোধন করে দিয়ে দিলাম, কিন্তু ভারত এই জিনিসটা ভারতের কাছে পেতে কিন্তু আমাদের বহুদিন সময় লাগলো। তাও এখান থেকে দুটো জিনিস যদি খেয়াল করি, যে পৃথিবীর 5ম বৃহত্তম সীমানা আমাদের ভারতের সঙ্গে, এবং পৃথিবীতে 3টা দেশ আছে যে দেশ তার প্রতিবেশীকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। তার মধ্যে একটা হচ্ছে ইসরায়েল, সে প্যালেস্টাইনের জায়গা দখল করে এটা করে রেখেছে। আমেরিকা মেক্সিকো থেকে এই তাদের টেক্সাস কিন্তু মেক্সিকোর অংশ ছিল,
আমেরিকানরা টেক্সাসটা মেক্সিকোর কাছ থেকে কেড়ে নিয়ে তারপর সেখানে এখন তারা দেয়াল তোলার একটা কথা বলছে। আর আমাদের ভারত, আমাদের প্রতিবেশী, আমাদের চারপাশে একটা কাঁটাতারের বেড়া করছে। কাঁটাতারের বেড়া দিতেই পারে তারা, কিন্তু একটা কাঁটাতারের বেড়া মানে কিন্তু একটা অপমান। আমি আপনার সঙ্গে প্রতিবেশীমূলক সম্পর্ক রাখতে চাই, কিন্তু আবার কাঁটাতারের বেড়া দিয়ে আপনাকে আমি ঘিরে রাখতে চাই। তো এইটা হচ্ছে কি একটা প্রতিবেশীদের মধ্যে একটা সম্মানজনক মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকার ক্ষেত্রেও কিন্তু একটা বাধা। আর যে বিষয়টা ছিল আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে কোনো শূন্য রেখা থেকে 150 গজ এটাকে নোম্যান্স ল্যান্ড বলে, এই নোম্যান্স ল্যান্ডটা এটা রাখা হবে এই কারণে যাতে যে কোনো ধরনের সাধারণ ডিসপিউট তৈরি হলে আমরা যেন এখানে বসে কথা বলতে পারি, ফয়সালা করতে পারি, এবং এটা থাকবে। আমরা বারবার দেখেছি কাঁটাতারের বেড়া নির্মাণের সময় হোক অথবা অন্য কোনো কারণ হোক, এই নোম্যান্স ল্যান্ডে ভারত একটা করতে চায়। এটা কেন করতে চায় আমি শুধু এটুকু বলে এখন শেষ করি। ভারত করতে চায়, ভারত প্রতি মুহূর্তে সে বোঝাতে চায় যে প্রতিবেশী হিসেবে আমি শক্তিশালী, প্রতিবেশী হিসেবে আমি ভূরাজনৈতিক কর্তৃত্ব করতে পারি। মঞ্জু ভাই যে 3টা বিষয়ের কথা বলেছেন, যে পানি, সীমান্ত হত্যা এবং বাণিজ্য ঘাটতি, তা ভারত কিন্তু বাণিজ্যতে একে তো ঘাটতি আছে ভারতের সঙ্গে আমাদের, কিন্তু বাণিজ্যে ভারত পিছিয়ে পড়ছে ক্রমাগত। ভারত বাংলাদেশের বাণিজ্যের চাইতে এখন বাংলাদেশ চীন বাণিজ্যে অনেক দূর এগিয়ে গেছে, সেটা আমি পরে একটু হয়তো বলবো। কিন্তু এই জায়গায় ভারতের সবসময় যে বিষয়টা বলে বা চিন্তা করে, একটা সাম্প্রদায়িক উন্মাদনার পরিবেশ থাকলে ভারতের রাজনীতির জন্য তারা এখান থেকে কিছু বেনিফিট নিতে চায় এবং বাংলাদেশকে চাপের মধ্যে রেখে সে তার নির্বাচনী অথবা রাজনৈতিক ফায়দাটা নিতে চায়। তার নিজস্ব অভ্যন্তরীণ রাজনীতিতেও তার ফলটা কি হয়, তার বলি হয় দুই দেশের সাধারণ মানুষ। আমরা মনে করি যে এই যে সীমানা নিয়ে যে বিরোধ, এটার কোনো অর্থনৈতিক তাৎপর্য নাই, এটার কোনো রাজনৈতিক তাৎপর্য নাই, কিন্তু এর একটা আছে ভোটের তাৎপর্য আছে। শেষ পর্যন্ত এই ভোটের তাৎপর্যটা রাজনীতিতে প্রভাবিত। ধন্যবাদ। ভোটের তাৎপর্য বলেছেন, সামাজিক কোনো তাৎপর্য রয়েছে কিনা, সীমান্তের উত্তেজনা সামাজিক প্রতিফলন দেখেন কিনা। এমরাশুদ্দোজামান মিল্লাত, আপনার কাছে যাই। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, সাধারণ মানুষের মাঝে এই যে সাম্প্রতিক সময় আমরা দেখেছি, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে সাধারণ মানুষ যেভাবে বিজিবিদের পাশে এসে দাঁড়িয়েছিল বিএসএফের এই সীমান্ত কাঁটাতার সরানোর জন্য, সেই জায়গায় আসলে মানুষের মনের কথা আপনারা কীভাবে দেখেন? দেখেন, ধন্যবাদ আপনাকে। প্রথমে তো বলতে হয় যে বিগত সরকার যেভাবে ভারতের মদতপুষ্ট হয়ে কাজ করেছে, সেই কারণে কিন্তু আমাদের দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা 5ই অগাস্টের অভ্যুত্থানটা ঘটালাম। এটার প্রেক্ষাপটটা এই আর কি, মানে মানুষের মধ্যে যে ক্ষোভ বিরাজ করছে। আপনার প্রশ্নের উত্তরটা হলো যে এরা বিজেপির সঙ্গে মিশবে না কেন? বিজেপি যেখানে বাধা দিবে, জনগণ সেখানে তাদেরকে সহযোগিতা করবে। এখন আর্মি যেখানে বাধাপ্রাপ্ত হবে, জনগণ সঙ্গে মিলে তাদের বাধাপ্রাপ্ত করবে। তো সেটা বড় কথা নয়। সেটা হলো শেখ হাসিনা যখন ছিলেন তখন কিন্তু নিজে বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি আজীবন তা আমি ভুলতে পারবে না, মানে যতদিন এই পৃথিবী আছে ততদিন ভারত ভুলতে পারবে না। তো আমাদের সব কিছুই দেওয়া হয়ে গেছিলো। কী কী দেওয়া হয়ে গেছিলো আমরা কিছু জানি, কিছু এখনও অজানা আছে। হয়তো অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বুঝতে পারবে যে কী কী পারস্পরিক চুক্তি হয়েছিল, দ্বিপাক্ষিক চুক্তিগুলি কী হয়েছিল, কতগুলি ফাঁসও করা হয়নি, এখন পর্যন্ত আমরা জানিও না, সব কিছুই দিয়ে দেওয়া হয়েছিল। তো সেই কারণে আমার মনে হয় যে আমাদের জনগণের সঙ্গে ভারতের জনগণের যে একটা সম্পর্ক, এটা যদি ভালোভাবে ওনারা মেনটেন করতে চান, তাহলে আপনার প্রথম বক্তব্য ছিল আজকে যে ভারতের সেনাপ্রধান বলেছে যে একটা নির্বাচিত সরকার আসলে দুই দেশের মধ্যে যে এখনকার যে অবস্থান রয়েছে তার এটা একটা সহনীয় পর্যায়ে আসবে। তো এটার অর্থটা হলো যে রাজনৈতিক যে আপনার দল যারা সরকার গঠন করে তারা জানে যে কিভাবে আপনার দ্বিপাক্ষিক সম্পর্কগুলি হ্যান্ডেল করতে হয়। ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। আমাদের চারপাশেই তো ভারত, আমরা চতুর্দিকেই ঘেরা, কিন্তু ভারতকে এটাও ভাবতে হবে যে যদি একদম কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে এই বৈরিতা রাখে, তাদের জন্য যে খুব শুভকর একটা কিছু হবে এটা কিন্তু নয়। ইতিমধ্যে জানেন আপনারা যে যুক্তরাষ্ট্র এই 2 দিন আগেই বলেছে যে তাদের তো কোনো হাত ছিল না এই স্বৈরাচার পতনের সময়। 5ই আগস্টে যে অভ্যুত্থানটা হলো তাদের হাত ছিল না এবং ইন্ডিয়ারও হাত ছিল না।
তাহলে কেমনে হলো? জনগণ খেপে গিয়ে করেছে এটা। তো জনগণ তো একটা বড় শক্তি, এবং এই বাংলাদেশের জনগণ সবসময় কিন্তু এরকম বিপ্লবী হয়ে থাকে। ৭১-এ যা হয়েছে, এবার যেটা হলো, তো সেগুলি বিবেচনায় রেখে হয়তো সেনাপ্রধান বলেছে যে রাজনৈতিক সরকার আসলে হয়তো একটা সমঝোতার কিন্তু পর্যায়ে তাদের চলে কূটনৈতিক আসবে। কিংবা রাজনীতিকদের বক্তব্যে তো সেই না, প্রতিফলন আমার পাওয়া যায় না। মানে যেটা বলতে চাই আমি, যে ওনারা যদি চিন্তা করে যে শুধু বাংলাদেশকে ঘিরে আমরা রয়েছি, যে কোনো সময় এটাকে গিলে খেতে পারবো, আমরা কাঁটাতারে বেড়া দিচ্ছি, তারা কিছু বললে পরে আমরা আরও বেড়া দিব, বা আমরা নোম্যান্স ল্যান্ডে এসে যা ইচ্ছা তাই করব, এরকম কিছু করতে গেলে তাদেরও ভাবতে হবে পাশে কিন্তু চীন রয়েছে, পাকিস্তান রয়েছে, বন্ধুরাষ্ট্র তো অনেক রয়েছে বাংলাদেশের, তাই না? তো এগুলির ক্ষেত্রেও তাদেরকে ভেবে চিন্তেই কিন্তু এগোতে হবে। এত সহজ নয় যে এখনকার এই যে গ্লোবাল ভিলেজে এসে একটা দেশকে, যত ছোটই হোক না কেন, সেই দেশের আক্রমণাত্মক সবসময়ই থাকবে এভাবে, এবং আমাদেরকে আক্রমণ করে আমাদের দেশ থেকে সব কিছু লুণ্ঠন করে নিয়ে যাবে, আমরা বসে থাকবো, এটা কিন্তু হবে না। এটা যেহেতু গ্লোবাল ভিলেজের মধ্যে আমাদের অনেকগুলি বন্ধু রয়েছে। আমাদের তো রাষ্ট্র সবসময়ই, বিশেষ করে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা করেছে, সবসময় বলেছে যে আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই। আমরা তো কারোর সঙ্গে কারো প্রভুত্ব আমাদের উপর থাকুক এটা চাই না। তো সেটাই, সেই প্রেক্ষিতেই আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এখনও, এবং সেই কাজের প্রেক্ষিতেই হয়তো এই কাঁটাতারের বেড়া নিয়ে আমাদের এখানে ভারতের যে অ্যাম্বাসেডর বা হাইকমিশনার রয়েছে তাদেরকে তলব করা হয়েছিল, এবং বিশ্লেষণ চাওয়া হয়েছে যে কেন এটা করা হয়েছে। মানে সেটি যথেষ্ট কিনা আমরা বিরতির পরে এসে আপনাদের কাছ থেকে আরেকটু জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ধন্যবাদ এম রাশিদুজ্জামান মিল্লাত। আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যেই জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। সীমান্তে কিসের উত্তাপ, এরকম একটি শিরোনাম নিয়ে আমরা আলোচনা করছি। বিএনপির কোষাধ্যক্ষ এবং সাবেক সংসদ সদস্য জনাব এম রশিদুজ্জামান মিল্লাত আছেন আমাদের সাথে, আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি। জনাব রশিদুজ্জামান মিল্লাত, আপনার কাছে ছিলাম আমরা বিরতিতে যাবার আগে। আপনি বলছিলেন যে বিশেষ করে ভারতের সেনাপ্রধান আজকে যে কথাটি বলেছেন, আমি আরেকটু বিস্তারিত বলি। আজকে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি একটা প্রশ্নের জবাবে বলেছেন যে দুই দেশের সেনাবাহিনীর পর্যায়ে সম্পর্কে কোনো সমস্যা নেই, আর রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করা যাবে তখনই যখন নির্বাচিত সরকার থাকবে। তিনি আরও বলেছেন যে আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে, পরস্পরকে বুঝতে হবে, কোনো ধরনের বিদ্বেষ আমাদের কারো স্বার্থের জন্যই ভালো হবে না। কিন্তু আবার একই সাথে আমরা একজন সাবেক কূটনীতিককেও বলতে শুনেছি, বিশেষ করে আমাদের এখান থেকে সাবেক প্রধানমন্ত্রী চলে যাবার পরে, যে তিনি ভারতের জন্য অনেক করেছেন, তাকে আজীবন থাকতে দেওয়া উচিত। ভারতের সাথে তো আমাদের অনেকগুলো ইস্যু, শেখ হাসিনাকে ফিরে আনাও এখন একটা বড় ইস্যু হয়ে গেছে। সব কিছু মিলিয়ে আসলে আপনি এখানে মানে আমরা এই আলোচনার টেবিলেই আপনাদের কাছে শুনি যে নির্বাচনটা খুব জরুরি, সেই নির্বাচনটা কি আরও বেশি অনিবার্য হয়ে যাচ্ছে কিনা, সেটি সমাধানের পথ কিনা? নির্বাচন অবশ্যম্ভাবী, মানে এখন তো জরুরি, এত জরুরি হয়ে পড়েছে যে ওই আপনি দেখেন যে একটু আগে যেটা বললেন আর কি, যে কাঁটাতারের বেড়া নিয়ে যে আমরা সবাই আলোচনা করছি, এবং এটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং এই ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে সমস্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টাগণ, সমস্ত মানে যারা আছেন আর কি, এরা সবাই এই নিয়ে ব্যস্ত আর কি, এটাকে কীভাবে সমাধান করবে, কি করবে না করবে, ফার্দার যে কাজগুলি করতে হবে, ইনসাইডে আরও যে ওয়ার্ক আছে, এই যে আমাদের ব্যবসায়িক মহলগুলিতে অস্থির হয়ে আছে, তাদের ব্যাপারে কি করতে হবে, আগামী এই যে বাজেট আসতেছে, বাজেটে আপনার কোন কোন বিষয়ে আমাদের নজর দিলে পরে সাধারণ মানুষ একটু ভালোভাবে বাঁচতে পারবে, দ্রব্যমূল্যের দাম কমবে, বা মানুষের উপরে এই যে আপনার খোরাক, বাজেট পূর্ববর্তী সময়ে নতুন করে ভ্যাট এবং কর আরোপ করছেন আরও আর কি, হ্যাঁ, তো সেগুলি নিয়ে কিন্তু তারা খুব কাজ করতে পারতেছে না। এই জন্য আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার খুব হ্যাঁ, তারা দেশ নিয়ে চিন্তা করছে, দেশ নিয়ে চিন্তা করা আর দেশ পরিচালনা করা দুটা তো আলাদা জিনিস, এটা আমি আরও বলেছি আগেও, যে এই পরিচালনার ক্ষেত্রে তাদের অনেক ঘাটতি রয়েছে, তারা কিন্তু দেশ পরিচালনা ঠিকমতো করতে পারছেন না। এবং এমনকি দেখেন এই যে 5 মাস হয়ে গেল, 5 মাসের বেশি হয়ে গেল, এই যে ব্যবসায়িক মহল
মধ্যবিত্ত পরিবারগুলি একদম অসহায়ের মধ্যে আছে, কিন্তু অসহায়ত্ব ভোগ করতেছে তারা। তাই একটা কোনো কাজ হচ্ছে না, একটা টেন্ডার প্রক্রিয়া পর্যন্ত তারা করতে পারে না। এমন মানে দেখা গেছে, আজকে আমার কাছে একজন কমপ্লেন করলো যে ভাই আমাদের তো একটা মানে আমরা যা টেন্ডার প্রক্রিয়ায় যে টেন্ডার যে একটা ডকুমেন্ট তৈরি হয়, সেই ডকুমেন্টের মধ্যে কি কি থাকলে পরে বৈদেশিক ইনফ্লুয়েন্স দিয়ে বা বিদেশিরা ইনভেস্ট করবে সেগুলি কিন্তু ইনক্লুড করা নাই। যেমন আমাকে আজকে বললো একজন যে আমাদের কিছু পাওয়ার প্ল্যান্টের জন্য টেন্ডার করা হয়েছে, এই যে আপনার সোলার পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টের মধ্যে পিপিএ, গভর্নমেন্ট সভরেন্টি, এগুলি কিছুই দেওয়া নাই, যে যার জন্য বিদেশিরা কেউ পার্টিসিপেট করতেছে না। দে ডু নট নো হাউ টু ডু ইট, এবং 1 মাস পিছিয়ে দিল। আবার এদিকে নর্মাল যে কাজগুলি ছিল, যেগুলি কাজ চলমান ছিল, সেগুলি রেখে যারা আওয়ামী লীগের দোসররা করছিল, তারা যে চলে গেছে, এই বাকি কাজগুলো কিভাবে সম্পন্ন করবে, আপনি বলছেন যে এই অনভিজ্ঞতা এবং এই চ্যালেঞ্জ তাদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে, এই রূপরেখাগুলো করতে পারছে না তারা। এই জন্য আমার মনে হয় যে খুব শিগগিরই তাদের উচিত যে একটা অন্তপক্ষে নির্বাচনের তফসিলটা ঘোষণা করে দেওয়া, সো দ্যাট মানুষ বুঝতে পারবে, অস্থিরতা কমবে আর কি। মানুষের মধ্যে যে অস্থিরতা, দেখেন এখন এই আপনার ঢাকার ট্রাফিকটা পর্যন্ত কন্ট্রোল করতে পারতেছে না। ট্রাফিকের অবস্থা দেখলে আপনি তো আশ্চর্য, আপনি যে রোডম্যাপের কথা বিএনপি বারবার দাবি করছে, সেটা দ্রুততম সময়ে সেটি ঘোষণা। এখন সংস্কারের একটা ব্যাপার ছিল, তারা সংস্কার করে একটা করতে চাই, নির্বাচন করবে বলে যে ঘোষণা দিয়েছে, সেগুলি তো আমরা অনেক আলোচনা করেছি। সেগুলি বেসিক কিছু খুব আলোচনা, সংস্কারের প্রস্তাব দিয়ে খুব শিগগিরই তাদের একটা নির্বাচনে যাওয়া উচিত। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ। আবারও ফিরবো নিশ্চয়ই আপনার কাছে। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে 3টি বড় ইস্যু রয়েছে ভারতের সাথে। একটি হচ্ছে ন্যায্য পানির হিস্যা, সীমান্ত হত্যা বন্ধ কিংবা নিরাপদ সীমান্ত, এবং বাণিজ্য ঘাটতি মেটানো। শেখ হাসিনার প্রত্যাবর্তনও তো এখন একটি বড় ইস্যু। এখন আসলে বাংলাদেশ ভারতের আগস্ট পরবর্তী যে সম্পর্ক দাঁড়িয়েছে, আজকে এসে কোনটিকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত? অন্তর্বর্তী সরকারকে কোনটাতে বেশি ফোকাস হওয়া উচিত বলে মনে করেন? না, সরকার একটা জিনিস দেখেন, সেটা হলো যে ভারত আসলে কি চাচ্ছে, যেটা রতন ভাই একটু করে বলেছেন। ভারত এখনকার যে আন্তর্জাতিক রাজনীতির যে প্রেক্ষাপট, ভূ রাজনীতি যেটা বোঝা যাচ্ছে, এর আগেও ধরেন পাকিস্তান বাংলাদেশ যখন যুদ্ধ হয়েছে, হ্যাঁ, আমরা কিন্তু শেল্টার পেয়েছি, ভারতের সাহায্য পেয়েছি, রাশিয়ার সাহায্য পেয়েছি। বিশ্ব কিন্তু তখন 2 পরাশক্তিতে বিভক্ত ছিল। এখন সত্য কথা, আমি যদি আরও খুব এক্সট্রিম পজিশনে ভাবি যে ভারতের সাথে যদি আমাদের কোনো যুদ্ধ হয়, বিষয়টা তো এমন না যে আমরা একা যুদ্ধ করব, লড়াই করব। এখানে আমরা আন্তর্জাতিক একটা বলয় এখানে এসে দাঁড়াবে। তো সুতরাং ভারতের যারা মানে নীতি প্রণয়ন করেন, তাদের কাছে তো বিষয়টা অস্পষ্ট থাকার কথা না। তাহলে তারা কি চাচ্ছেন এখানে? কথা হচ্ছে, আমরা তো এখানে যেই সমস্যাগুলো হচ্ছে, ধরেন তারা বারবার বলছে যে আমাদের সীমান্তে চোরাচালান নিয়ে হয়। আমরা তো অস্বীকার করছি না যে একটা প্রবলেম থাকতে পারে, কিন্তু তার সমাধান কি গুলি করা? তার সমাধান কি গুলি করে মানুষ হত্যা করা? এরকম সীমান্ত তো পৃথিবীর বহু দেশে আছে। বহু দেশের সমস্যা হচ্ছে, আমেরিকা তার মেক্সিকোর সীমান্তের দিয়ে তো তাদের রাষ্ট্রে একটা বিরাট একটা হেডেক, সেখানে তো গুলি করে মানুষ হত্যা হচ্ছে না। এবং এখানে তো একটা নির্দিষ্ট নিয়মও আছে, গুলি করলে আপনি কোথায় করবেন, প্রথমে রাবার বুলেট ব্যবহার করবেন, নীতিমালা থাকার পরও প্রতিনিয়ত মানুষকে এভাবে হত্যা করা, এটা তো একেবারেই আন্তর্জাতিকভাবে এটা বারবার এসেছে, জাতিসংঘের কাছেও মানবাধিকার সংস্থাগুলোর কাছে রিপোর্ট এসেছে। কথা হচ্ছে যে ভারত এইভাবে একটা প্রতিবেশীকে হোস্টাইল করে, জনমানুষকে, একটা সরকারের দ্বন্দ্ব হলে আমরা একটা বুঝতাম। আপনি দেখেন আমাদের এখান থেকে তো ভারত কিছু সিগন্যাল পেয়েছে আগে থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় খেলার সময় ভারতীয় টিম হারার পরে যে পরিস্থিতিটা হয়েছে, এটা তো একটা সিগন্যাল পেয়েছে যে বাংলাদেশের মানুষ মানে রাষ্ট্র হিসাবে ভারতের সাথে তাদের মনোভাবটা তারা কীভাবে দেখছে। এরপরে দেখেন কিছুদিন আগে কিন্তু একটা ইন্ডিয়ান পণ্য বর্জনের একটা 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 জিগির উঠেছিল। কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু এটাকে ওইভাবে ধারণ করে না, এটা কিন্তু একটা সোশ্যাল মুভমেন্টের মতো এসেছিল এবং হিউজ ইম্প্যাক্ট পড়েছে এটার উপরে। এখন এরপরে ভারত কি মনে করে যে বাংলাদেশের মানুষকে ধমকিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসা পাবে বা আনুগত্য পাবে সে বা ইয়ে পাবে? তো সুতরাং আমি যেটা মনে করি যে এখন নতুন করে যোগ হয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টা। শেখ হাসিনার আপনি অবাক হয়ে যাবেন, আমরা কিন্তু গত 3-4 দিন ধরে ফেসবুকে বিভিন্ন মানে ভিডিও ফুটেজ পাচ্ছি, যেগুলো সাধারণ মানুষ হয়তো ভিডিও করেছিল, যেগুলো ভয় তখন রিলিজ করে না, এখন আস্তে আস্তে রিলিজ হচ্ছে। আমার ধারণা কমিশনগুলোর কাছে এই ধরনের আরো অনেক সেনসিটিভ ফুটেজগুলো আছে। সংবাদে তো রয়েছে যে কমিশনের কাছে, এবং আমি যেটা শুনেছি যে শেখ হাসিনার সাথে কথোপকথন
এই যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিল, তার যে রিলেটিভ, সেখানেও স্পষ্ট করে উনি গুলি করার কথা বলেছেন, উনি মানুষ মারার কথা বলেছেন। তো উনি যখন হেলিকপ্টার করে পালিয়ে এই যাচ্ছেন, বিষয়গুলো তো স্পষ্ট যারা মঞ্জু, কিন্তু মানে এখন ভারতের সাথে সেই প্রত্যাবর্তনটি সম্ভব হবে কিনা এত কিছুর পরে ভারতের এই দেখেন, অবস্থানের দেখেন, ফলে? আমি আপনি তো নিজেই সেটাই বলছেন ভারত একটা অবস্থান নিয়ে বলছি, নিয়েছে। এখানে প্রশ্নটা তো যুক্তির, এখানে প্রশ্নটা তো অধিকারের। এখন ভারত যদি মনে করে যে গায়ের জোরে আমি এটা মানবো না, এবং আপনি দেখেন এই যে কথাটা যে ভারতের জন্য অনেক করেছেন শেখ হাসিনা, বা শেখ হাসিনা যেটা বলেছেন যে তাদেরকে এমন এত দিয়েছি যে তারা জীবনে ভুলতে পারবে না। তো এইটা তো মিলছে যে শেখ হাসিনা মানুষ হত্যা করে গণভবন থেকে পালিয়ে গিয়ে সে ভারতে ইনি আশ্রয় নিয়েছে। সুতরাং এখানে তো আর একদম স্পষ্ট যে ভারতের কাছে বাংলাদেশের 20 কোটি মানুষ গুরুত্বপূর্ণ না। আপনি মানুষের প্রসঙ্গ তুলেছেন, অনেক ধন্যবাদ। আমি ঠিক এই জনগণ মানুষের প্রসঙ্গ নিয়ে রাজিকুজ্জামান রতনের কাছে যাব। আমরা গত মাসে যখন বিক্রম মিস্ত্রিকে আসতে দেখলাম, কূটনৈতিক তৎপরতা দেখলাম, প্রধান উপদেষ্টার সাথে তার বৈঠকের পরে তিনি বলেছেন যে দুই দেশের সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে জনগণ। এখন 1 মাস পরে তার এই কূটনৈতিক সফরের পরে সেই জায়গার সেই জনগণের গুরুত্ব আপনি কতখানি দেখছেন, আদৌ দেখছেন কিনা? একটা বিষয় কিন্তু খেয়াল করার মতো, আচ্ছা, কোনো দেশের সেনাপ্রধান কি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারেন? দেওয়া উচিত? এটা তো রাষ্ট্রীয় পলিসি ব্যাপার। ভারতের সেনাপ্রধান তিনি বলছেন বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত তার মতামতটা দিচ্ছেন, এটা তো আসলে সেনাপ্রধান হিসেবে দেওয়ার মানে তার ক্ষমতার মধ্যেও পড়ে না, তার শিষ্টাচারের মধ্যেও পড়ে না, তারপরে তারা দিয়ে যাচ্ছেন। আচ্ছা, দিলেন, ভালো কথা। এখন দুটো প্রশ্ন এসে আসছে। তিনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তার সম্পূর্ণ যোগাযোগ আছে এবং তারা ভালো যোগাযোগের মধ্য দিয়েই তারা চলছেন। এখন যদি কেউ প্রশ্ন করে, বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনার হেলিকপ্টারটা ভারতে গেল, ভারতের সেনাবাহিনী সেটাকে রেজিস্ট করলো না কেন? কারণ ভারতের সেনার মানে আকাশ সীমায় তো বাইরের একটা জিনিস যাচ্ছে, তার মানে সেনা প্রধান ভারতীয় রাজনৈতিক সিদ্ধান্তের দ্বারাই প্রভাবিত হয়ে বা তার আনুগত্যের কারণে সেটাকে মেনে চলেছেন। আচ্ছা, বাংলাদেশ থেকে শেখ হাসিনা গেলেন কিভাবে, আর ভারত তাকে নিল কিভাবে? এগুলো সব রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার না? নিশ্চয়ই। হ্যাঁ, তো ফলে এটা তো আকস্মিকভাবে রিসিভ করেছে রাষ্ট্রীয়ভাবে, তো সেটাই। ফলে এখন এগুলোকে আমরা দেখতে হবে, এর মধ্যে দুটো জিনিস আছে, একটা বলি যে পিপলস ইস্যু, আর হচ্ছে পপুলার ইস্যু। কিছু জিনিস আছে পপুলার, সেটা নিয়ে কথা বলা যাবে, কিন্তু পিপলস ইস্যুটা কি? পিপলস ইস্যুর মধ্যে যে বিষয়গুলো থাকবে, আচ্ছা, প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্কটা কেমন হবে, আমি কি উত্তেজনার মধ্যে ভালো থাকতে পারবো? ধরুন তো আমাদের বাংলাদেশের জনসংখ্যা যদি 18 কোটি বলি, ভারতের 140 কোটি, আমেরিকার জনসংখ্যা 33 কোটি, কানাডার হচ্ছে 3.5 কোটি, নেপালের 3.5 কোটি, ভারতের 140 কোটি। আচ্ছা, নেপাল তো একটা ল্যান্ডলক কান্ট্রি, ভারত কি চাইলে পারবে নেপালকে ধমক দিয়ে চুপ করে রাখতে? ভারত যেমন নেপালকে পারবে না, আমেরিকা যেমন কানাডাকে পারবে না। ট্রাম্প বলছে যে কানাডাকে তার অঙ্গরাজ্য বলবে। ট্রাম্প আর কানাডিয়ানরা কি বলছে যে আমেরিকার কি ভুলে যাওয়াটা উচিত হবে, একদিন আমরা ওদের প্রেসিডেন্ট ভবন জ্বালিয়ে দিয়েছিলাম। ফলে এরকম পুরনো কথা চলে আসে। তো এখন কি এই মানে জনসংখ্যার এত পার্থক্য থাকা সত্ত্বেও কিন্তু কেউ কাউকে আসলে অত ভয়ে কুকড়ে যাচ্ছে না। ফলে আমাদেরকে আমাদের ভয় দেখে পেয়েও কুকড়ে যাওয়ার ব্যাপার নয়, অথবা কাউকে ভয় দেখানোর ব্যাপার নয়। বিষয়টা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের $16 বিলিয়ন একটা বিজনেস আছে, বাংলাদেশের সঙ্গে চীনের $25 বিলিয়ন ব্যবসা আছে, বাংলাদেশের সঙ্গে আমেরিকার $10 বিলিয়ন ব্যবসা আছে, এবং বাংলাদেশের সঙ্গে যদি জাপানের ব্যবসা বলি, বিনিয়োগ বলি, রাশিয়ার ব্যবসা যদি বিনিয়োগ বলি, তাহলে এগুলো যদি দেখি, তাহলে মূলত শেষ পর্যন্ত কিন্তু এই ব্যবসাটা সামনে চলে আসবে। মানে অর্থনৈতিক বিষয়টাকে আপনি ব্যবসাটাকে সামনে আসার জন্য যে ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় আসতে গেলে জনগণের যে অনেক ধরনের ডিমান্ড থাকে, সেগুলোকে আমি কিভাবে ডাইভার্ট করব বা অ্যাটেনশন ডাইভার্সন করব, এই জন্য সাম্প্রদায়িক ইস্যুগুলো সবসময় তুলে নিয়ে আসে। দেখবেন যে ভারত পাকিস্তান নির্বাচনের আগে সীমান্ত উত্তেজনা তৈরি হয়, যেটি মানে অভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের প্রভাব তৈরি করার চেষ্টা করা হয়। ফিরবো অর্থনৈতিক বিষয়টি এবং এর বাইরে যে রাজনৈতিকভাবে এর কোনো সমাধান দেখেন কিনা সেটি নিয়ে আপনাদের তিনজনের কাছ থেকে জানবো। আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যেই, রাজকাহনের সাথেই থাকুন। ফিরে এলাম রাজকাহনে, নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। আলোচনার শিরোনাম আমাদের সীমান্তে কিসের উত্তাপ। জনাব এম রাশেদুজ্জামান মিল্লাত, জনাব রাজিকুজ্জামান রতন এবং জনাব মুজিবুর রহমান মঞ্জু আছেন আমাদের সাথে আলোচনায়। তিনজন রাজনীতিবিদ। আবারও ফিরে এলাম। রাজিকুজ্জামান রতন, আপনি বলছিলেন যে কি কারণে আসলে ভারত এই অবস্থান নিয়েছে, কি কারণে কাঁটাতারে বেড়া দিয়েছে, ঐতিহাসিক প্রেক্ষাপটও বর্ণনা করেছেন। এখন তো নিশ্চয়ই এটা একটি সমাধান খোঁজা উচিত আমাদের। কূটনৈতিক তৎপরতাই একমাত্র সমাধান কিনা, কিন্তু এটার পেছনে তো বাণিজ্য রয়েছে, অর্থনীতি রয়েছে। রাজনৈতিকভাবে কি এটার কোনো সমাধান আমাদের দিক থেকে করার সুযোগ রয়েছে কিনা? মানে সমাধানটা শেষ পর্যন্ত রাজনৈতিক হতে হবে, কারণ আমরা যাই করে না কোনো প্রতিবেশী তো আর পাল্টাতে পারবো না।
তাহলে এই প্রতিবেশীর সঙ্গে কিভাবে আমরা ইয়ে করব? আমাদের দুটা বিষয় থেকে মাথা থেকে দুটো চিন্তা ছেড়ে ফেলতে হবে। একটা হচ্ছে বন্ধুত্ব, আর হচ্ছে আনুগত্য। আমাদের তো ভারত হচ্ছে একটা রাষ্ট্র, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, এত বন্ধুত্বের মাখামাখির বলতে তো না, আপনি একটা বিশাল ঐতিহাসিক প্রেক্ষাপট, সেখানে সামাজিক, তারপর আমরা ভারত থেকে যে সাংস্কৃতিক, ধর্মীয় অনেক কিছু তো রয়েছে। ভারত থেকে যে আমরা পণ্য নিয়ে আসি, বিনা পয়সায় নিয়ে আসি, ভারতে যে আমরা চিকিৎসা করতে যাই বিনা পয়সায় করি, তাহলে আমাদের ভারতের সঙ্গে একটা দুইটা প্রতিবেশী রাষ্ট্র কী রকম সম্পর্কে আবদ্ধ হবে সেটা একটা হিসাব থাকা উচিত। এই যে বন্ধুত্বে বিগলিত হয়ে যাওয়া, এটাও যেমন খারাপ, অনুগত হয়ে থাকাটাও খারাপ। তা আমরা এই জন্য মনে করি যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের একটা সম্পর্ক থাকা উচিত। সেই সম্পর্কের ক্ষেত্রে একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকা উচিত, এবং সেটা কখন কারা পারবে? জনগণের মধ্যে সেই যখন ওনারশিপটা থাকে, যেটা আমাদের দেশ। এখন কোনো একজন রাষ্ট্রের প্রধান তিনি যদি বলেন আমি যা দিয়েছি, আচ্ছা আমিটা কে? আমি দেয়ার কে? অথবা ভারত যদি বলে উনি আমাদের সঙ্গে যা করেছেন ওনারকে চিরজীবন, তাহলে এটা কি ব্যক্তি প্রধান হয়ে গেল রাষ্ট্রের চাইতেও? তাহলে এগুলো তো আসলে রাষ্ট্রীয় একটা, বলবো রাষ্ট্র পরিচালনা করেন যারা, তাদের খুব ম্যাচুরিটির প্রমাণ তারা এখানে দিচ্ছেন তা মনে হয় না। আমাদের দেখতে হবে দুটো প্রতিবেশী দেশের মধ্যে অনেকগুলো অভিন্ন সমস্যা থাকে। যেমন পানি উপর থেকে নিচের দিকে গড়িয়ে আসবে, সেই ক্ষেত্রে আমরা পানির হিস্সাটা কী পাবো? আমাদের দুই দেশের মধ্যে আন্তর্দেশের বাণিজ্যটা কীরকম হবে? সীমানা আছে, সীমানায় আমরা কীভাবে টিকে থাকবো? আর এই অঞ্চলে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আমাদের এখানে ভূ রাজনৈতিক যে মানে পরিস্থিতিটা আছে, সেখানে আমাদের রোল, আমাদের অবস্থানটি, এগুলো যেমন থাকতে হবে, তার পাশাপাশি কিছু থাকতে হবে, কিছু অভিন্ন স্বার্থ আছে। যেমন ধরুন, কখনো যদি এরকম হয় যে আমরা বলি না ইউরোপিয়ান কমিউনিটি, সেরকম আমাদেরও তো একটা কমিউনিটি আছে, আমাদের দুই দেশের জনগণের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, লেনদেন আছে, আমাদের পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় আছে, এগুলোকে আমরা কিভাবে রক্ষা করব? সব মিলে আমরা মনে করি একটা স্টেটসম্যানশিপ থাকা দরকার, যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের ধরনটা কি হবে, মানে সেইটিতে এবং সেটিতে আমাদের স্টে করা উচিত। ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু। বাংলাদেশের কৌশল আসলে কি হওয়া উচিত? একই প্রশ্ন আমার কাছে, যেখানে সীমান্ত, অভিন্ন পানির চুক্তি, বাণিজ্যের অনেকগুলো চুক্তি রয়েছে, সেগুলোকে ঠিক রেখে সঠিক হিসাবে সবসময় যে কথাটা বলি আর কি, যে ভারতের সাথে আমাদের যে সিমিলারিটিসটা, যে সমস্ত জায়গায় আমাদের ঐকমত্যটা আছে, যেমন ধরেন তাদের সাথে আমাদের সাংস্কৃতিক মিল আছে, বাঙালি আনার মধ্যে আমাদের একটা পার্টনারশিপ আছে তাদের সাথে একটা ধর্মীয় পার্টনারশিপের জায়গা আছে, ওখানে মুসলমান আছে, আমাদের এখানে মুসলমান আছে, ওখানে হিন্দু আছে, আমাদের এখানে হিন্দু আছে, এবং আমাদের মধ্যে আন্তঃসামাজিক যোগাযোগ ব্যবস্থা আছে। আমাদের এখানে যখন এই যে তবলিগের আপনার বিশাল ইজতেমা হয়, ভারত থেকে কিন্তু এখানে আলেম ওলামারা আসে, আবার আমাদের এখান থেকে প্রচুর আলেম ওলামারা কিন্তু দেওবন্দে পড়তে যায়, এবং সেখানকার সিলসিলা এখানে শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত আছে। সাংস্কৃতিকভাবে তো আছেই, আমাদের এখানে প্রচুর সিনেমা, নাটক, আমাদের এখানে ভারতীয়, এই যে বন্ধনের জায়গাটাকে যদি আমরা জোরালো করতে পারি, সেখানে যদি আমরা এই প্রশ্নটা তুলি, আমরা এই কথাটা কেন ভারতের নাগরিকদেরকে ভারতের রাষ্ট্রের, মানে সেই জায়গাটিতে নেতৃত্ব নিশ্চয়ই রাজনীতিবিদরাই দেবেন না, রাজনীতিবিদরাই দিবে। আমি বলতে চাচ্ছি ভারতের সেই সমস্ত রাজনীতিবিদেরা বা মানবাধিকার কর্মীরা কেন বলবে না যে সীমান্ত হত্যা বন্ধ হওয়া দরকার? আমরাও তো ধরেন ভারতে যদি কোনো অনাচার হয়, কোনো অবিচার হয়, আমরা এখানে কথা বলি না? আমরা তো বলি, আমরা তো কাশ্মীরের মুসলমানদের অধিকারের জন্য এখানে সংগ্রাম করি। কিছুদিন আগে আরজিকর হাসপাতালে যা হয়েছিল সেটি আমরা তো সেটা বলি, এবং আমরা তো এটাও দেখেছি যে আমাদের এখানে জুলাই আন্দোলনের ব্যাপারে সংহতি জানিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে মিছিলও হয়েছে। সুতরাং ওই ভালোবাসার জায়গাটাকে আমরা এখানে ফোকাস করা দরকার, নাগরিক টু নাগরিকের যে সম্পর্কের জায়গা থেকে কথা বলা দরকার, মানবাধিকার কর্মীদের একটা জোট হওয়া দরকার, যে এই আমার রাষ্ট্রের যে অন্যায় কথাগুলো বলা হচ্ছে, যেটা রতন ভাই একটু আগে বললেন, মিল্লাত ভাই একটু আগে বলেছেন, যে এই রাষ্ট্র তো এটা বলতে পারে না, মোদি যে কাজটা করেছেন বা তাদের এই যে উপেন্দ্র দ্বিবেদী যে কাজটা করেছেন, যে কথাটা বলেছেন, এটা তো ভারতেই বিক্ষোভ হওয়া দরকার তাদের কথার বিরুদ্ধে। সেনাবাহিনী প্রধান কিভাবে বলতে পারে যে আমাদের সেনাবাহিনী সম্পর্ক ভালো? তিনি কৌশলগত সম্পর্কের কথা এই কৌশলগত কথাটাই তো এখানে, তো এটা তো বোঝা যাচ্ছে যে তারা এক ধরনের উস্কানিমূলক, আমাদের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করার জন্যই এই কথাগুলো বলছেন, এবং খুবই ইঙ্গিতপূর্ণ কিন্তু কথাটা, আপনাকে মনে রাখতে হবে। সেই জন্য আমরা যেটা বলছি যে ভারতকে অনুভব করতে হবে, বুঝতে হবে যে এই দাদাগিরি চলবে না। আপনি আমাকে সম্মান দিবেন, আমি আপনাকে সম্মান দিব, আপনি আমার প্রতি ভালোবাসা দেখেন, আমি আপনার প্রতি ভালোবাসা। ওই আনুগত্যের দৃষ্টিভঙ্গিটাই এবং প্রভুত্বের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। অনেক ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু। এম রশিদুজ্জামান মিল্লাত। আলোচনার একদম শেষ দিকে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের জন্য ভারতের এই ধরনের ইস্যুগুলো আরও অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, সামনে যেহেতু আরও অনেক বেশি কিছু আছে, সংস্কার আছে, নির্বাচন আছে, সব কিছু মিলে সরকারের আসলে কোন পথটি বেছে নেওয়া উচিত? সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। মঞ্জু ভাই, রতন ভাই তো বিশদ বিশ্লেষণ দিলেন, আপনি জানলেন যে আসলে ভারতের কি উচিত।
ভারতের উচিত হলো যে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্য আমাদের দেশের জনগণের সঙ্গে, এটা শেখ হাসিনা টু ভারত আর আর ভারত টু শেখ হাসিনা এরকম হলে কোনোদিনও ভারত চিন্তা করতে পারবে না যে তারা যত চেষ্টাই করুক না কেন যে এখানে হাসিনার প্রতিচ্ছবি অথবা হাসিনার প্রেতাত্মাদের বসিয়ে বা বিগত সরকার যে আওয়ামী লীগের সরকার ছিল তাদেরকে আবার এখানে প্রতিষ্ঠিত করবে, সেটার চেষ্টা যদি এখানে করে এটা কোনোদিনও প্রতিষ্ঠিত হবে না, এটা স্পষ্ট। আমরা দেখেন সংঘবদ্ধভাবে কিন্তু সব কিছু করছি, যদিও এই অন্তর্বর্তীকালীন হয়তো মিসম্যানেজমেন্টের জন্য তারা সামাল দিতে পারছে না। আমরা কিন্তু সবাই মিলে যুগপৎ আন্দোলনে যারা আমরা রয়েছি সবাই কিন্তু তাদের সাহায্য করছি টু রান দ্য কান্ট্রি নাইসলি, এবং একটা ইলেকশনের জন্য তাদেরকে আমরা হেল্প করছি যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, যেটার জন্য আমরা বহু বছর ধরে আন্দোলন করছি, 17 বছর ধরে আন্দোলন করেছি, সেটার প্রেক্ষিতে যাতে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা সুন্দর একটা রাজনৈতিক সরকার বসাতে পারে, মানুষ যাতে ভোটের অধিকার ফিরে পায়, সেই কারণে কিন্তু আমরা তাদেরকে সাহায্য করছি। কিন্তু আমার কাছে মনে হয় আপনার প্রশ্নের উত্তরে যে তারা তালগুল পাকিয়ে ফেলেছে, তারা বুঝতে পারছে না যে রাষ্ট্রটা কীভাবে পরিচালনা করতে হবে। তো আমার মনে হয় যে এই সরকার ভারতের সঙ্গে ঠিক কীভাবে এটাকে ম্যানেজ করবে এবং হ্যান্ডেল করবে তা আমার মনে হয় না যে একটা রাজনৈতিক সরকার ছাড়া এটা করতে পারবে বলে আমার কাছে মনে হয় না। তবে রাষ্ট্রপ্রধান যিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং খুব সরল সহজ মনে হয়েছে আমার। সেদিনের একটা ইন্টারভিউ দেখলাম ডক্টর ইউনূস সাহেবের, নুরুল কবির সাহেব নিয়েছে, তাতে করে কিন্তু ওনার সহজ সরলতা কিন্তু রয়েছে, এবং তিনি এই সহজ সরল মন নিয়ে রাজনৈতিক প্রভাব কিভাবে ওই দেশের সঙ্গে খাটাতে পারবে সেটা নিয়ে আমার একটু সন্দেহ রয়েছে। একদম স্পষ্ট আপনাদের তিনজনের বক্তব্য। অনেক ধন্যবাদ জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, রাজিকুজ্জামান রতন এবং মুজিবুর রহমান মঞ্জুকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই হাজির হব। থাকুন জিবিসি নিউজের সাথে।